শুরুতেই সাম্প্রতিককালে যে প্রশ্ন সবার মুখে মুখে সেটাই আপনার কাছে করতে চাই, জানতে চাই আপনার কাছ থেকে যে জ্বালানি সংকটের তীব্রতার কথা বলা হচ্ছে এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট ব্রিটেনের পত্রিকা দ্য টেলিগ্রাফ তারা বলছে জ্বালানির শূন্যতার দিকে যাচ্ছে বাংলাদেশ এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে আসবে জ্বালানির শূন্যতার দিক থেকে। আসলে সব মিলিয়ে আমরা কোন অবস্থানে আছি এই মুহূর্তে আপনি যদি একটু বলেন সংক্ষেপে। না, সংকটটা তো আমরা দেখতেই পাচ্ছি। মানে পেট্রোল পাম্পের সামনে যেই হাহাকার, এবং আমরা বাইকার এবং ড্রাইভারদের যেই কষ্ট, রাতের বেলা যেভাবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, এগুলো তো সংকট। এবং এটার একটা মানে শর্ট টার্ম একটা ব্যাপার, আবার এটার ভবিষ্যৎ ইম্প্যাক্ট, সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা তো সম্ভব না। কারণ সত্যি কথা বলতে কি, একটা মানে একটা বদ্ধ উন্মাদ অ্যাডমিনিস্ট্রেশনের হাত ধরে একটা যুদ্ধ হচ্ছে। সে থামবে কি থামবে না, আদৌ এক সপ্তাহ দু সপ্তাহের ভেতরে এই যুদ্ধটা থামবে কিনা, এগুলো তো আমাদের পক্ষে ভবিষ্যৎবাণী করা সম্ভব না। সো আসলে এটা সংকটটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে সেটার উত্তর আমার কাছে নাই। তবে যেহেতু আমরা একটা জ্বালানি মানে পরনির্ভরশীল দেশ, আমরা যেহেতু আমাদের জ্বালানিটা একটা বিশাল অংশ আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয়, এবং আমরা আমাদের ঠিক সময় মতো ঠিক স্ট্র্যাটেজি গুলা নেই নাই বলে আমরা আজকে এরকম একটা জ্বালানি সক্ষমতার জায়গা থেকে এতটা পিছিয়ে আছি। সো এটা ডেফিনেটলি খুবই একটা একটা সিরিয়াস ক্রাইসিস আমাদের সামনে হতে পারে, যদি ঠিক মানে আমরা যদি এই মুহূর্তে যদি যুদ্ধটা একদম এক সপ্তাহ দু সপ্তাহের ভেতরে না থামে। কারণ এটা তো আমরা রিপোর্ট গুলোতে দেখছি যে আমাদের খুব দ্রুত আসলে আমাদের ডিজেল ফার্নেস অয়েল থেকে শুরু করে যা যা আমাদের লাগে বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য, পরিবহন চালানোর জন্য, ইরিগেশনের জন্য যা যা লাগে সবকিছুই আসলে একটা সময় সংকটের মুখে পড়বে। So আমরা কেবলমাত্র আশা করতে পারি যে খুব দ্রুত যুদ্ধটা যদি থামে, তাহলে আমরা পরবর্তী স্টেপে আমরা যেতে পারি, যে আমরা আসলে কি করলে, বাংলাদেশ সরকার কি ধরনের ডিসিশন নিলে, কি ধরনের পলিসি মেকিং এর জায়গা থেকে কি ধরনের পরিবর্তন আনলে, কৌশলগত কি ধরনের পরিবর্তন আনলে আসলে এই ধরনের সংকটের সময় যেন আমাদেরকে টোটালি জ্বালানি ডিপেন্ডেন্ট হয়ে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে বসে থাকতে না হয়। সেটা হচ্ছে আমার কনসার্নের জায়গা, যে আমরা যেন এই ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে না পড়ি। সেটার জন্য আসলে কি করতে হবে। আপনার যে উদ্বেগের জায়গাটি অথবা আপনার যে গবেষণার জায়গাটি সেটি আমি আসবো যে কি করার রয়েছে এবং নিশ্চয়ই সেটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, তাই না? হুট করে তো আমাদের এই ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো সমাধান আছে কিনা আমি জানি না, আপনার কাছে উত্তর আছে কিনা সেটিও আমি জানি না। তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি অর্থনীতি নিয়ে গবেষণা করেন, অর্থনীতির উপরে আপনার উচ্চশিক্ষা, আহ অর্থনীতির শিক্ষক, যদি দীর্ঘস্থায়ী হয় এই যুদ্ধ, আরো 1 মাস 2 মাস কন্টিনিউ করে, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি এখন এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটিতে কোন ধরনের চিত্র আমাদের সামনে উপস্থিত হতে পারে বলে আপনার মনে হয়? না, এটা তো খুবই কাণ্ডজ্ঞানের ব্যাপার। তো যে ধরেন আমার তো পুরো অর্থনীতিটা জ্বালানির উপরই নির্ভরশীল। হ্যাঁ, এটা শুধু আমার দেশের অর্থনীতি না, মানে জ্বালানি তো এই কারণে একটা খুবই ক্রুশিয়াল ফ্যাক্টর, এবং যে কারণেই মানে সবাই একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে প্রত্যেকটা দেশ। তো যে কারণে আসলে এটা অর্থনীতি প্রত্যেকটা সেক্টর, মানে এটা আরএমজি বলেন, আমার এখানে তো নানা ধরনের মানে অর্থনীতিতে শুধু আসলে টেক্সটাইল নির্ভর না, আমার একটা গ্রামীণ অর্থনীতি আছে, আমার এখানে পোল্ট্রি ডেইরি আছে, আমার এখানে কোল্ড স্টোরেজ আছে, কৃষি আছে, আমার এখানে কৃষিতে ইরিগেশনের ব্যাপার আছে, যেটা বললাম, পরিবহন খাত আছে। তো সমস্ত সেক্টরই এফেক্টেড হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। তো এটা এবং এবং এটা একটা মানে গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় স্থবিরতা আসবে, কর্মসংস্থানের উপর এফেক্ট পড়বে, এগুলো আমরা মানে এটা আমাদের খুব জানা কথা আর কি। So আমরা আসলে অর্থনীতির জায়গা থেকে বিরাট একটা ঝামেলার মধ্যে পড়বো। লোডশেডিং বাড়তে পারে, বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা চালাতে পারবো না, এগুলো আমরা সবাই জানি আসলে। সো এখন আসলে এটা আমি ভবিষ্যৎবাণী সবাই একই করবে যে অর্থনীতি বড় একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। সো এক্ষেত্রে আসলে যুদ্ধ না থামলে এটাই হবে। এখান থেকে আসলে খুব বেশি আশার কথা আমি আপনাকে এখানে এই মুহূর্তে শোনাতে পারবো না আর কি। ডক্টর বাহা মির্জা, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সংকটটি আমাদের সামনে এসে উপস্থিত হলো, তীব্র জ্বালানি সংকট, এটি কি আসলেই ইরান যুদ্ধের কারণে নাকি এর পিছনে আরো অন্য কারণ রয়েছে? না, একটা তো হচ্ছে ধরেন ইরান যুদ্ধের কারণে তো সারা পৃথিবীব্যাপী সবাই এফেক্টেড হচ্ছে, সেটা আমরাও হয়তো হতাম। কিন্তু আমি বলতে চাচ্ছি এই যে আমরা খুব দ্রুত জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, এবং এটা যেই পরিমাণ আমাদের অর্থনীতি এফেক্টেড হবে, এরও এত ভালনারেবল পজিশনে হয়তো আমরা নাও যেতে পারতাম যদি আমরা আরো 10 বছর আগের থেকে
আমরা যদি আমাদের জ্বালানি সক্ষমতার ব্যাপারটা, জ্বালানি স্বনির্ভরশীলতার ব্যাপারটা চিন্তা করতাম। এবং এটা আপনি মনে আছে যে 2016-17 আন্দোলন, 16-17 সালের দিকে যখন রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিরোধী যেই আন্দোলনটা হচ্ছিল, ওই সময় থেকে কিন্তু বিকল্প জ্বালানির ব্যাপারটা, বিকল্প জ্বালানি যে আছে, বাংলাদেশ যে জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন করতে পারে একটা 10 বছর 15 বছর ফ্রেমওয়ার্ক ধরে, এটা কিন্তু সেই বহু বছর আগেকার আলাপ, এটা এখনকার আলাপ না। এবং ওই সময় যদি খেয়াল করেন কোন প্রস্তাবগুলো বারবার এসেছে, এবং এটা এটা একটা জনগণের আন্দোলনের ভিতর থেকে এই প্রস্তাবগুলো উঠে এসেছে। দুটো জিনিস, একটা দুই তিনটা জিনিস বারবার এসেছে। একটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবী যখন রিনিউয়েবলের দিকে যাচ্ছে, সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুতের দিকে যাচ্ছে, তখন আমাদেরকে অবশ্যই রিনিউয়েবলকে এক্সপ্লোর করতে হবে এবং রিনিউয়েবলে বিনিয়োগ বাড়াতে হবে। এবং এটা এরকম একটা সময়ে তখন বলা হচ্ছিল যখন কিন্তু অলরেডি কয়লা বলেন, নিউক্লিয়ার বলেন, বা মানে আমাদের ফসিল ফুয়েল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র বা ফসিল ফুয়েল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটা অলরেডি আস্তে আস্তে কস্টলিয়ার, মানে মোর এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল এবং রিনিউয়েবলের খরচ কমে আসছিল। এবং এরকম একটা সময় পৃথিবীর যেই দেশগুলো এবং ডেভেলপিং কান্ট্রি, আমি কিন্তু ফ্রান্স, জার্মানি, আমেরিকার কথা বলছি না, আমাদের আশেপাশের দেশ যারা ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, ভারত, চায়না, ভিয়েতনাম, এই দেশগুলো কিন্তু তখন অলরেডিতে তারা রিনিউয়েবলে ফোকাস করেছে, বিনিয়োগ বাড়িয়েছে, রিনিউয়েবলকে সহজ করার জন্য, এক্সপ্যান্ড করার জন্য নানা রকমের পলিসি ইনসেন্টিভ দিয়ে তারা গভর্নমেন্ট থেকে খুবই জোরে সোরে রিনিউয়েবলকে পুশ করার ফলে আপনি যদি শুধু দেখেন মানে জিনিসটা কতটা ট্র্যাজেডি আমাদের জন্য, যে তারা আজকে কোথায় আছে রিনিউয়েবলের, আজকে আমরা কোথায় আছি। আপনি শুধু যদি খেয়াল করেন ভারতে এখন তারা 3-4, আমরা আমাদের রিনিউয়েবলের এখন উৎপাদন কত, আপনি মানে খুবই হতাশার কথা হচ্ছে যে আমরা মানে জাস্ট 2000-3000 মেগাওয়াট হচ্ছে আমাদের রিনিউয়েবলের উৎপাদন। সেখানে আপনি যদি ভারত দেখেন কয়েক লক্ষ মেগাওয়াট ছাড়িয়ে গেছে রিনিউয়েবলে। আপনি ভিয়েতনামের দিকে তাকান, ভিয়েতনাম শুধু রুফটপ থেকে প্রায় 8000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, চায়না তো বাদই দিলাম, লক্ষ লক্ষ মেগাওয়াট তার উৎপাদন করছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, আমরা পাকিস্তানকে নিয়ে হাসাহাসি করি যে একটা ব্যর্থ রাষ্ট্র, ফেইল স্টেট, কিন্তু দেখেন পাকিস্তান কিন্তু আমাদের অনেক পরে রিনিউয়েবল শুরু করেছে। মানে রিনিউয়েবল তো আমরা শুরু করেছি বহু আগে আমাদের ছাদগুলোতে বা গ্রামীণ জায়গাগুলোতে, কিন্তু আমাদের পাকিস্তানের দিকে তাকালে আপনি শুধু দেখেন যে 2022 থেকে 2025 সালের মধ্যে মাত্র 4 বছরের মধ্যে তারা রিনিউয়েবলে যে রেভলিউশন করেছে, 30,000 মেগাওয়াটের বেশি তারা উৎপাদন করেছে হচ্ছে সৌর থেকে। তো এই যে আমাদের আশেপাশের দেশগুলোতে এত ইন্সপায়ারিং সব এক্সাম্পল, এবং তারা তাদের পলিসিতে যেই ধরনের পরিবর্তনগুলো এনেছে, এবং তারা কিন্তু এগুলোকে অনেক আগের থেকে তারা বুঝতে পেরেছে যে এই যে ফসিল ফুয়েলের প্রতি ডিপেন্ডেন্সি এবং আমদানি করা জ্বালানি, আমদানি করা এলএনজির প্রতি নির্ভরশীল হওয়া, এটা অর্থনীতির জন্য কতটা খারাপ, কতটা ভয়ঙ্কর, এই জিনিসগুলো অনেক আগে তারা ফ্ল্যাগ করেছে এবং অনেক আগে তারা ওই অনুযায়ী তাদের পলিসিগুলো সাজিয়েছে। এবং যে কারণে আজকে পাকিস্তান নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট করেছে, আপনি দেখবেন যে এই যে 30,000-এর মতো মেগাওয়াট পাকিস্তান তার মানে বিদ্যুৎ উৎপাদনের 1/5 আসছে হচ্ছে তার রিনিউয়েবল থেকে। এটার কারণে কিন্তু আজকে বাংলাদেশ যে পরিমাণ ভালনারেবল অবস্থার ভিতরে আছে, পাকিস্তান কিন্তু এতটা ভালনারেবল অবস্থার ভিতরে নাই। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ভালনারেবল দেশগুলোর একটা, সেখানে হচ্ছে পাকিস্তান কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের এই এলএনজি আমদানি থেকে সে বেঁচে গেছে, বিকজ তার একটা অল্টারনেটিভ সোর্স খুব অল্প সময়ের ভিতরে তার ভিশন থাকার ফলে, তার একটা রেভলিউশনারি চিন্তা থাকার ফলে সে ডেভেলপ করতে পেরেছে। আমরা কেন পারলাম না? আমাদেরকে বলে আমাদের ল্যান্ড নাই। আমি আপনাকে একদম বলছি যে আমাদের দেশের এক্সপার্ট এবং একাডেমিকরা, মানে পলিসি মেকার, গভর্নমেন্টকে তো আমরা দোষ দেই, তারা তো ক্রিমিনাল, তারা কালপ্রিট। আওয়ামী রেজিমে বাংলাদেশের যে জ্বালানি মন্ত্রণালয় ছিল, সেটা ছিল একটা ক্রিমিনালদের আস্তানা। ইট ওয়াজ এ লবিস্ট প্যারাডাইস। কারণ হচ্ছে ওখানে আমেরিকান লবি, রাশিয়ান লবি, চাইনিজ লবি, মানে বাংলাদেশের পুরো একটা সম্ভাবনাময় জ্বালানি খাতকে যতভাবে লুটপাট করা যায়, যতভাবে 3-4টা দেশের কোম্পানির হাতে ভাগবাটোয়ারা করে দেয়া যায়, এটাই ছিল জ্বালানি মন্ত্রণালয়ের একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র কাজ। তারা কমিশন বাণিজ্য ছাড়া আর কোনো কিছুতে তাদের মনোযোগ ছিল না, যেখানে আমাদের দেশের একটা সক্ষম হওয়ার মতো একটা সম্ভাবনা, একটা সেরকম একটা বেস ছিল। আপনি জানেন যে আমাদের নিজস্ব একটা গ্যাস খাত আছে, সেখানে শুধুমাত্র আপনি অন্য সবকিছু বাদ দিলাম, আমাদের ভোলায় আমাদের নিজস্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি, বাপেক্স, ভোলাতে যেই সার্ভে করে প্রায় 4 থেকে 5 TCF গ্যাস সে আবিষ্কার করেছে, যেটা বাংলাদেশের আপনার অন্তত পক্ষে 4 থেকে 5 বছরের মতো
গ্যাসের চাহিদা সে পূরণ করতে মানে পারে শুধুমাত্র ভোলা গ্যাস ফিল্ড থেকে। তো এই যে আমাদের সম্ভাবনাগুলো ছিল সেগুলোকে ঠিকমতো এক্সপ্লোর না করে কমপ্লিটলি বিদেশি কোম্পানি মুখী হয়ে যাওয়া, বিদেশি কোম্পানির হাতে ভাগবাটোয়ারা করে দেওয়া, এবং রিনিউয়েবল এক্সপ্যানশনের যে সুযোগটা ছিল, যেটা আমাদের আশেপাশের ডেভেলপিং যে দেশগুলো, প্রতিবেশী দেশগুলো পুরো মাত্রায় তারা যে এটাকে এক্সপ্লোর করেছে এবং তারা আজকে সেটার ফল পাচ্ছে। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন যে আমরা 2000 মেগাওয়াট করে বসে আছি এবং আমরা এখনো বলছি রিনিউয়েবল সম্ভব না। কেন সম্ভব না? পাকিস্তান যদি পারে, ভারত যদি পারে, ভিয়েতনাম যদি পারে, কি কারণে বাংলাদেশে সম্ভব না? ওই যে বারবার ঘুরে ফিরে বলে যে আমাদের নাকি ল্যান্ড নাই। তো আপনি শুধু ভারতের এক্সাম্পল যদি দেই, যে ভারতের ল্যান্ড আমাদের চেয়ে কত বেশি, 20 থেকে 22 গুণ বেশি হয়তো বা। ভারত আমাদের চেয়ে রিনিউয়েবল করেছে 200 থেকে 300 গুণ বেশি, 300 গুণের বেশি। মানে আমাদের যে ল্যান্ড নাই, এটাও হচ্ছে একটা খুবই বাজে একটা এক্সকিউজ। এখন দেখতে হবে যে কারা এই এক্সকিউজ গুলো কারা দিচ্ছেন এবং কারা আসলে রিনিউয়েবলের এক্সপ্যানশনটাকে জান প্রাণ দিয়ে ঠেকিয়ে রেখেছেন। এবং আমি খুব দুঃখিত যেভাবে বলতে হচ্ছে, যেটা শুধুমাত্র আমাদের দেশের গভর্নমেন্ট পলিসি মেকার মিনিস্ট্রিতে বসে থাকা লোকজন তারা কালপ্রিট, ক্রিমিনাল আমরা জানি, কিন্তু বাংলাদেশে বহু বছর ধরে আমাদের একটা এক্সপার্ট সম্প্রদায় তৈরি হয়েছে। তারা এক্সপার্ট, তারা একাডেমিক, প্রকৌশলী, এরা সরাসরি বিভিন্ন ফসিল ফুয়েল লবির সাথে জড়িত, এরা গভর্নমেন্টের বিভিন্ন কনসালটেন্সি কাজ করেন, বিভিন্ন প্রজেক্টের সাথে আছেন তারা কিন্তু। এবং এটা এটা কি বলবো, মানে আমাদের খুব দুঃখ লাগে যে বাংলাদেশের একটা বড় শিক্ষিত এক্সপার্ট কমিউনিটি বাংলাদেশে রিনিউয়েবলটাকে দীর্ঘদিন ধরে তারা ঠেকিয়েছেন শুধুমাত্র তাদের ফসিল ফুয়েল লবির সাথে যোগাযোগ ছিল বলে, এবং তারা সরাসরি ব্যক্তিগতভাবে ফিনান্সিয়ালি বেনিফিট নিয়েছেন এই সমস্ত লবি থেকে। এবং যে কারণে যেটা হয়েছে যে অন্যান্য সকল দেশের একাডেমিকরা যখন ভিশনারি স্বপ্ন দেখতে পেরেছে, তাদের রিনিউয়েবলে বিনিয়োগ করেছে, গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করেছে এবং ফল নিয়ে এসেছে, এই সময় আমরা দেখা যাচ্ছে যে অতি ক্ষুদ্র একটা অংশ আমরা রিনিউয়েবল থেকে আমরা পাচ্ছি না। আসলে আমাদের সেই 60,000 কোটি টাকা বছরে আমাদেরকে এলএনজি আমদানি করতে হচ্ছে। তার মানে আমরা কতটা হতভাগা জাতি যে যেই এক্সপার্টরা গভর্নমেন্ট এবং পলিসি মেকারদেরকে তারা ডিরেকশন দিবেন, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে এই সমস্ত কমিশন বাণিজ্য, ফসিল ফুয়েল লবি, বিভিন্ন বিভিন্ন ফাইন্যান্সিয়াল বেনিফিটের সাথে যুক্ত থাকার ফলে বাংলাদেশের যে অপার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলো বিকশিত হয় নাই। এবং যে কারণে আমরা কমপ্লিটলি এই যে এলএনজি নির্ভরশীলতার মতো একটা বাজে সিচুয়েশনের মধ্যে আছি, যে এখন আসলে আমরা সামনে কোনো আশা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের কোনো নিজস্ব সক্ষমতা তৈরি হয় নাই। এবং এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের পর ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে আসলে ওইভাবে কোনো ইন্টারিম যদিও খুব ছোট সময়ের জন্য ছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যে সে আমেরিকার সাথে এরকম একটা চুক্তি করে রেখেছে যেখানেও সেই এলএনজি আমদানি দিকেই আমাদেরকে যেতে হবে আর কি। আমি চুক্তি বিষয়ে আসবো, তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, যে কথাগুলো আপনি বললেন অভিজ্ঞতা থেকে, এই যে রিনিউয়েবল এনার্জি দিকে আমরা যাইনি, আমদানি নির্ভর হয়ে পড়েছি, এর পিছনে আপনি দায়ী করবেন মূলত কাকে? নাকি সরকার পরম্পরায় যারা এসেছে তারাই এই ভুল পথে গেছে? আর এটি কি ভুল পথ নাকি ইচ্ছাকৃতভাবে এই যে লুটপাটের একটি সর্বরাজ্যের আহ জায়গা থেকে এগুলো হয়েছে? কি বলবেন, ভুল পথ নাকি ইচ্ছাকৃত? এরা তো ক্রিমিনাল। একটা দেশকে যেখানে তার গ্যাস ক্ষেত্রে সম্ভাবনা আছে, তার রিনিউয়েবল এক্সপ্যানশনের সম্ভাবনা আছে, সম্ভাবনাময় জ্বালানি সেক্টর, সেখানে আমার নিজস্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যার ঈর্ষণীয় রেকর্ড আছে কূপ খননের, ঈর্ষণীয় রেকর্ড আছে এক্সপ্লোরেশন প্লাস এক্সট্রাকশনের, যেখানে আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 80 কোটি টাকায় একটা কূপ খনন করে, সেখানে আপনি একটা বিদেশি কোম্পানি হচ্ছে 180 কোটি টাকায় হচ্ছে কূপ খনন করে, কিন্তু আপনি দেশীয় প্রতিষ্ঠানকে অবহেলা করে বসিয়ে রেখে তাকে কাজ না দিয়ে তার খনন করা কূপ আপনি দিয়ে দিচ্ছেন বিদেশি কোম্পানিকে। এবং এটা তো আজকে থেকে না, সেটা আমরা পুরো 2010-11 সালের পর থেকে দেখছি যে কিভাবে বাংলাদেশের সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্রগুলোকে আপনার শুধুমাত্র কমিশন বাণিজ্যের কারণে বিভিন্ন গ্যাসপ্রমকে যেমন অনেকগুলোকে দেওয়া হচ্ছে, মানে চাইনিজ কোম্পানি, আমেরিকান কোম্পানি, যেটা বললাম যে বিভিন্ন বিদেশি কোম্পানির লবিস্টরা এই পুরো জ্বালানি সেক্টরকে নিয়ন্ত্রণ করেছে। এবং আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের একমাত্র কাজ ছিল যে কোথা থেকে কিভাবে কমিশন বাণিজ্য আদায় করা যায় সেটা চিন্তা করা। তারা জ্বালানি সেক্টরটা বাংলাদেশে যে একটা ডেভেলপ করার যে কিছু স্কোপ আছে দেশের স্বার্থে, দেশীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা, এগুলোর দিকে তো তাদের মন ছিল না। হ্যাঁ, এই আওয়ামী রেজিমের যে ভুল পলিসি, তো এটা বলবো না, ক্রিমিনালরা যখন মানে কমিশন বাণিজ্যের কারণে পলিসি নির্ণয় করে, সেটাকে ভুল নীতি, ভুল পলিসি বলার কোনো সুযোগ নাই। এটা পুরোটাই একটা লুটপাটের একটা মিশন থেকে তারা এই কাজটা করেছেন, যেটার কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি। জিনিসটা যদি থেমে যেত, আমরা যদি দেখতাম গত 2-3 বছরে জ্বালানি সেক্টরে কোনো ভিশনারি চিন্তা আছে যে না ঠিক আছে, যে ভুলগুলো হয়েছে সেগুলো আমরা একটু চেষ্টা করি যেটাকে কিভাবে রিভার্স করা যায়, সেরকম কোনো ভিশনারি চিন্তা তো আমরা দেখতে পাচ্ছি না। সো আমি এটাকে এগুলো ভুল নীতি, ভুল চিন্তা বলার কোনো ধরনের সুযোগ নাই। আপনি
আপনি মার্কিন শুল্ক চুক্তির কথা বলছিলেন, প্রসঙ্গক্রমে এসেছে সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন যে এই চুক্তিতে গোপন মানে কি বলে এটাকে, নন ডিসক্লোজার ক্লজ ছিল, সেটি নিয়ে আপনারা কথা বলেছেন, নানান মহল থেকে কথা হয়েছে। সেই জায়গা থেকে মানে একসময় এসে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি এই ট্রিটি নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি বলছেন যে এই চুক্তি সবার সাথেই চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে দুই বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি এবং জামাতের সঙ্গে। অনেকদিন পরে এসে তিনি এখন বলছেন যে গোপনীয়তা বলে কিছু নেই। আমি যে কারণে এই প্রসঙ্গটি তুললাম সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছিল রাশিয়া থেকে তেল আনার জন্য স্যাংশন ওয়েভারের মাধ্যমে, যে সুবিধাটা ভারত নিয়েছে। গত 20শে মার্চ আবেদন করা হয়েছে, 5 এপ্রিল, প্রায় 15 দিন, 2 সপ্তাহ বেশি সময় চলে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সিগন্যাল পাওয়া যায়নি, যদিও রাশিয়া এর মধ্যে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। সেই বিষয়ে ব্রিফ করার সময় গণমাধ্যমকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও সেই শব্দটা উচ্চারণ করলেন যে জ্বালানি সহায়তা পাওয়া গেছে, আমরা আশাবাদী জ্বালানি সহায়তা পাওয়া যাবে, কিন্তু কিন্তু গোপনীয়তার স্বার্থে সবকিছু বলা হচ্ছে না। আবার সেই গোপনীয় শব্দ, কি আছে এর মধ্যে গোপনীয়তার সাথে? কি মনে হয় আপনার? না, এখানে তো সবকিছুই তো গোপনীয়ই। হ্যাঁ, মানে জিনিসটা তো সাইন করার আগ পর্যন্ত, আপনি যেহেতু মার্কিন চুক্তির সূত্র ধরেই বলি, সাইন করার আগ পর্যন্ত এটা নিয়ে আমরা কিছু জায়গায় লিক হয়েছে, কিছু জায়গায় ফেসবুকে আলোচনা হয়েছে, কিন্তু জনগণের স্বার্থের সাথে, বাংলাদেশের অর্থনীতির সাথে এইরকম ওতপ্রোতভাবে জড়িত একটা চুক্তি, সেটা তো আমরা জানতে, মানে সেটার অ্যাকচুয়াল তো সেটার ক্লোজারটা মানে কখন আমরা এটা ওপেন করা হলো, একমাত্র নির্বাচনের 2 দিন আগে আমরা জানতে পারলাম। তার আগেও জিনিসগুলো আসলে হুম, হুম, সামনে হুম। এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে একটা জবাবদিহিতার জায়গা, পাবলিক কনসালটেশনের জায়গা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার জায়গা, সেই জায়গাটাতে তারা কি করেছেন, কাদের সাথে আলাপ করেছেন, এগুলো তো আসলে আমরা জানি না। তারা এক এক সময় এক এক কথা বলতেই পারেন, এগুলো এখন মিনিংলেস হয়ে গেছে, কারণ আলটিমেটলি চুক্তিটা একটা ভয়ঙ্কর চুক্তি। তারা খুব দ্রুত 4 থেকে 5 মাসের ভিতরে তারা আসলে বিভিন্ন জায়গায় চেষ্টা করে, এবং তারা আসলে তাদের মিনিস্ট্রির ভিতরেই আপনারা জানেন যে কিছুদিন আগে উপদেষ্টা, মানে আগের সরকারের উপদেষ্টা ফরিদ আক্তার, উনি নিজেই বলেছেন যে কমার্স মিনিস্ট্রি থেকে ওনাদের সাথে যখন যোগাযোগ করা হয়, উনি খুব শক্ত পজিশন নিয়েছিলেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে, যে না, এটা দেশের নাগরিক হিসেবে উনি এটাকে সাপোর্ট করতে পারেন না। তো এই ধরনের চুক্তি আসলে, মানে এতগুলো সেক্টর ইনভলভড, এবং এতগুলো সেক্টরে আপনার শুল্ক বিহীন ভাবে আমেরিকান প্রোডাক্ট ঢুকবে, কিন্তু স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা কি হয়েছে আমরা কিছুই জানি না, পাবলিক কনসালটেশন হয় নাই, মিডিয়া জানে না, পলিটিক্যাল পার্টির সাথে এক একজন এক এক কথা বলছে, জানে কি জানে না, এগুলো এখন মিনিংলেস। এখন আপনি সাইন করে ফেলেছেন চুক্তি, এবং সাইন করে দেখেন আপনি কি ধরনের সিচুয়েশনে পড়েছেন। এটা এখনো রাটিফাই হয় নাই পার্লামেন্টে, কিন্তু এখনই এক ধরনের আপনি, মানে এটার সাথে কমপ্লাই করতে আপনি বাধ্য হচ্ছেন বলে মনে হচ্ছে। মানে এখনই আপনাকে নতজানু একটা ভূমিকা নিতে হচ্ছে, আমি কোন দেশ থেকে তেল আমদানি করব, জ্বালানি আমদানি করব, রাশিয়া থেকে করবো না কোত্থেকে করব, সেটা আমাকে হুজুর হুজুর করতে হচ্ছে আমেরিকার কাছে, মানে আমেরিকা থেকে হুম, আমার হুম। পারমিশন নিতে হচ্ছে। তো আপনি বলেন, এটা যদি একটা কলোনিয়াল ব্যবস্থা না হয়, মানে এটা তো একটা কলোনির মতো, আমি নিজেকে ফিল করি যে আমি এখন একটা কলোনিয়াল স্টেটের মধ্যে আছি, যেখানে আমাকে আমার ইকোনমিক যে একটা সভারেনিটি, যে আমি সিদ্ধান্ত নিব কোথা থেকে আমি সস্তায় তেল পাবো, সস্তায় আমি জ্বালানি অ্যাক্সেস করতে পারবো, সেই সিদ্ধান্ত আমি নিতে পারছি না, আমাকে পারমিশন নিতে হচ্ছে। কতটা লজ্জাজনক! এবং এর একটা অভ্যুত্থানের পরে যখন আমরা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলছি, অনেক সংস্কারের বড় বড় আলাপ হচ্ছে, এরকম একটা সময় আমি আমার অর্থনৈতিক সভারেনিটির টোটাল 100% আমি দিয়ে রেখেছি একটা দেশের কাছে। তো এখানে আসলে গোপন অগোপন এগুলো এখন টোটালি মিনিংলেস হয়ে গেছে, কারণ আপনি জনগণের কোনো ধরনের মতামতের আহ মানে কোনো মতামতকে উপেক্ষা করে এক ধরনের মানে এরকম একটা বিশাল বিশাল একটা ভয়ঙ্কর চুক্তি সাইন করে দিয়ে এসেছেন, এবং তারপর প্রতি পদে পদে আপনাকে বারবার যেতে হচ্ছে পারমিশন নিতে, এবং তারা এসে আমাদের এখানে তদন্ত করছে, তারা আমাদের বলে দিচ্ছে কোথা থেকে আমরা কি আনতে পারবো, কোথা থেকে আনতে পারবো না, কার সাথে সম্পর্ক রাখতে পারবো, কার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এগুলো তো আমরা এই ট্রিটি সাইন করার আগে তো এত ডিটেইল আমরা বুঝতে পারিনি যে কতটা ভয়ঙ্কর, এবং জনগণের জন্য মানে পুরো অর্থনীতির উপর কি ধরনের একটা প্রভাব পড়তে যাচ্ছে, একমাত্র সাইন করার পরে আমরা জানতে পেরেছি। তো তারা এটা, মানে তারা তো এখানে দেশ বিক্রি বললে তো আপনি বামপন্থী বলবেন, কিন্তু আসলে তো মানে দেশ বিক্রির এত ভালো এক্সাম্পল, মানে এত খারাপ এক্সাম্পল মনে আর কিছু হতে পারে না। যদি তাই হয়ে থাকে,
আপনার গবেষণা এবং আপনার আশঙ্কা, সেইখান থেকে কি আহ এটুকু ভাবনার কোনো সুযোগ আছে যে আমরা খুব সহসাই এর থেকে বেরোতে পারছি? এই যে আমরা একটা ক্লোনিয়াল যুগে ঢুকে গেছি, ক্লোনি রাষ্ট্রে পরিণত হয়েছি, খুব সহসাই কি বের হওয়ার কোনো সুযোগ আছে? না দেখেন, এখন খুবই হতাশাব্যঞ্জক একটা সিচুয়েশন। এক হচ্ছে যে যুদ্ধটা তো থামতেই হবে, সেটা পৃথিবীর স্বার্থে, এটা বাংলাদেশের স্বার্থে না। এবং সেই যুদ্ধ থামার হয়তো কিছু নজির আমরা দেখতে পাচ্ছি, যে আমরা হয়তো ট্রাম্প জিনিসটাকে হয়তো আর মানে সে সাস্টেইন করতে পারবে কিনা সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা বদ্ধ উন্মাদ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু প্রমাণিত। এবং এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এরকম একটা বদ্ধ উন্মাদ ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কি করে আমার দেশের ভিতরের মানুষ, মিনিস্ট্রির ভিতরের বিউরোক্রেসির মানুষ, আমার মানে আমার দেশের মানুষ খুব আগ্রহ নিয়ে নিজের থেকে গিয়ে তারা এই চুক্তিটা সাইন করেছেন। হ্যাঁ, খুব তড়িঘড়ি বলা যায় না, কারণ আমরা এখন জানি যে এটা 5-6 মাস ধরে এই চুক্তি যেন সাইন করা হয় সেই ধরনের এক ধরনের জবরদস্তি মিনিস্ট্রিগুলোর ভেতরে ছিল। এখন ভেতর থেকে আমরা কিছু তো ইনফরমেশন পাচ্ছি যে আসলে এই চুক্তির সাথে কারা ছিলেন, কারা অতি আগ্রহী ছিলেন, এবং ভেতরে যারা এটাকে যারা না না করার চেষ্টা করেছেন তারাও এখন কথা বলতে শুরু করেছেন। একমাত্র আসলে একটা যদি পাবলিকের পক্ষ থেকে এখানে যদি আমরা এটাকে সবাই মিলে যদি প্রতিরোধ করতে না পারি, এবং চুক্তি অনুযায়ী যদি সত্যি সত্যি বেনিফিট আসা শুরু করে, এবং এটা যদি আমরা পার্লামেন্ট থেকে যদি আমরা এটাকে একেবারে মানে চুক্তিটাকে যদি ছুঁড়ে ফেলতে না পারি, তাহলে তো বাংলাদেশের মানে আপনি যুদ্ধের কথা বলছেন, আমি বলছি এই মার্কিন ট্রিটি বাস্তবায়িত হলে আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে আমাদের যে সবচেয়ে সম্ভাবনাময় এবং শক্তিশালী খাতগুলো ছিল, একটা হচ্ছে টেক্সটাইল খাত, ফার্মাসিউটিক্যাল খাত, ডেইরি এবং পোল্ট্রি, এবং হচ্ছে ই কমার্স খাত, এবং এগ্রিকালচার মানে কৃষি পণ্য, এই প্রত্যেকটা জায়গায় তো আমরা শুল্কমুক্ত আমেরিকান পণ্য আমদানি একেবারে মানে সুন্দর করে সেট করে দিয়েছি, যে আমাদের এখানে ঢুকবে আমেরিকান পণ্য কোনো ধরনের শুল্ক ছাড়া। এবং আপনি খুব ভালো করে জানেন যে আমেরিকার প্রত্যেকটা প্রোডাকশন কি ধরনের হেভিলি সাবসিডাইজড, অর্থাৎ হেভিলি সাবসিডাইজড আমেরিকান পণ্য আমাদেরকে এখানে শুল্ক মুক্ত ভাবে ঢুকতে, মানে শুল্ক মুক্ত ভাবে আমদানি করতে আমরা বাধ্য। এটা একটা বাধ্যতামূলক ট্রিটি যেটা আমেরিকা করেছে, আমেরিকা ডিসাইড করেছে। এবং আমাদের দেশের মানে আমার সবচেয়ে দুঃখ লাগে যেটা আমাদের দেশের পলিসি মেকার, আমাদের দেশের গভর্নমেন্টের লোকজন, আমাদের দেশের অনেক কনসালটেন্ট আছেন যারা লাফিয়ে লাফিয়ে এই চুক্তিটা সাইন করেছেন তাদের নিজস্ব পার্সোনাল গেইনের জন্য। এটার মধ্যে এক্সপার্টরা রয়েছেন, পলিসি মেকাররা রয়েছেন, নানা ধরনের মানুষ রয়েছেন।